গল্পের নাম নিখুঁত হত্যা। লিখেছেন অনিন্দিতা দাস। হঠাৎ কিসের একটা শব্দে ঘুম ভেঙে বন্ধ ঘরের ভিতরে ছটফট করে উঠল প্রত্যুষা। কে তাকে এভাবে আটকে রেখে গেল? বাবার সঙ্গে এক প্রকার যুদ্ধ করে সে বন্ধুদের সঙ্গে তাজপুরে বেড়াতে এসেছে। দুঁদে অ্যাডভোকেট সুশোভন চ্যাটার্জি প্রথম থেকে মেয়ের খেয়ালের বিরোধী ছিলেন, কিন্তু ওই যে পিতৃস্নেহ, শেষ পর্যন্ত বাধ্য হয়ে অনুমতি দিয়েছেন। প্রত্যুষার এখন মনে হচ্ছে কেন বাবার কথা শুনল না সে। বুকের ভেতরে তীরে ভয়টা ছড়িয়ে যাচ্ছে শিরায় শিরায়। গভীর রাত, নিস্তব্ধ চরাচর, কপাল থেকে নেমে আসা ঘামের স্রোত এই ঠান্ডাতেও তাকে ভিজিয়ে দিচ্ছে। ক্লাস্ট্রোফোবিয়া আছে তার। বন্ধ ঘরের ভেতর একাকী থাকলেই প্যানিক অ্যাটাক শুরু হয়। কয়েকবার ভয়ের চোটে সে অজ্ঞানও হয়ে গেছে। তখন সুশোভন চ্যাটার্জির ডাক্তার কনসাল্ট করেন। রোগের কথা জানা যায়। তারপর থেকে কোনোদিন সে লিফটে ওঠে না। খুব বিপদে পড়ে উঠলেও মনে হয় যেন দম বন্ধ হয়ে আসবে। বাকি বন্ধুরাও তার এই রোগটার বিষয়ে জানে, সহানুভূতিশীলও বটে। তারপরও এমন বিশ্রী রসিকতা কে করল? এই গভীর রাতে তানিয়াই বা গেল কোথায়? পাশেই তো শুয়ে ঘুমোচ্ছিল। ভয়ে কাঁপতে কাঁপতেই প্রত্যুষা ওয়াশরুমে দরজা খুলল। ভেতরে কেউ নেই। খাঁখা ওয়াশরুম যেন বলছে, বন্দি, তুই বন্দি। ধপ করে বসে পড়ল সে। এগোতে লাগলো হামাগুড়ি দিয়ে। এই রুমগুলোতে কোনো ব্যালকনি নেই। কে যেন ঘরের দুটো জানালা টেপ মেরে আটকে দিয়েছে। ভীত প্রত্যুষার পক্ষে বাতায়ন মুক্ত করা সম্ভব নয়। তার মনে হয় আজ সত্যিই সে মরে যাবে। বন্ধুরা মিলে ভয় দেখানোর প্ল্যান বানায়নি তো? কিশোর বয়সে এমন খামখেয়ালি কাজ অনেকেই করে থাকে। দলের সবচেয়ে ভীতু মেয়েটাকে আরও খানিক ভয় দেখানো, মজা নেওয়া, নির্ভেজাল আনন্দ। সেজন্যই কি ওরা বাইরে থেকে দরজা বন্ধ করেছে? কিন্তু এখন কি করবে প্রত্যুষা? মনে হলো হয়তো ওরা দরজার বাইরেই দাঁড়িয়ে রয়েছে। কোনো রকমে একবার চেঁচাতে পারলেই খুলে দেবে দরজা। ভিউ পয়েন্ট রিসর্টের পাশাপাশি 3টে ঘর নিয়ে রয়েছে তারা 7 বন্ধু। নিছক বন্ধুদের সঙ্গে সময় কাটানোই উদ্দেশ্য এই ট্রিপের। হাই স্কুলে উঠেছে তারা, বয়স বেড়েছে, সাহসও। 4 জন মেয়ে 2 জন করে এক রুমে, আর বাকি 3 জন ছেলে এক রুমে। মিডল রুমটায় প্রত্যুষা, তানিয়া, আর দুদিকে বন্ধুদের রুম। এই রুমটা প্রথম থেকে তার পছন্দ ছিল না, কিন্তু জানালা খুললেই দুরন্ত সিনিক বিউটি বলে তানিয়া এমন পাগলামি শুরু করলো, বাধ্য হয়ে তাকেও সায় দিতে হলো। সে অবশ্য বলেছিল ঘোরাঘুরি সেরে ফিরতে ফিরতেই তো রাত হয়ে যাবে, রাতে কে আর সিনিক বিউটি দেখে, ঘুমোতে পারলেই হলো। কিন্তু কেউ শোনেনি। এখন বুঝতে পারছে প্ল্যানটা বন্ধুদেরই ছিল। বাঁচার জন্য প্রাণপণে চেঁচিয়ে উঠল প্রত্যুষা। একবার নয়, কয়েকবার অপেক্ষা করতে লাগলো বন্ধুদের প্রত্যুত্তরের। কিন্তু কেউ এলো না দরজা খুলে দিতে। কেউ দিল না সাড়া। ভয়ে আতঙ্কে মেঝের উপর লুটিয়ে পড়ল দেহটা। হৃদয়ে নামলো আঘাত। বাতাস মুখে বুলিয়ে দিল শীতলতার প্রলেপ। আমার মেয়ের ক্লাস্ট্রোফোবিয়া আছে, তার জানা সত্ত্বেও এই বাইরে থেকে ঘর লক করেছিল কে? এত বড় রিসর্ট খুলে বসেছেন, অথচ আপনাদের স্টাফদের কোনো দায়িত্ববোধ নেই? সারা রাতে কোনো চেকিংই হলো না? পকেটে রাখা মোবাইলটা হঠাৎই শব্দ করে বেজে উঠল। 2-একটা কথা বলার পরই হাতে ধরা মোবাইলটা ছিটকে গেল মেঝেই। সামনে রাখা সোফায় ধপ করে বসে পড়লেন দুঁদে অ্যাডভোকেট সুশোভন চ্যাটার্জি। শরীর যেন ছেড়ে দিয়েছে তার। ততক্ষণে ঘোষক দেওয়াল জোড়া টিভিতে বলতে শুরু করেছে, বিখ্যাত অ্যাডভোকেট সুশোভন চ্যাটার্জির একমাত্র কন্যা প্রত্যুষা চ্যাটার্জির রিসর্ট রুমে অপমৃত্যু। জানা যাচ্ছে মেয়েটির ক্লাস্ট্রোফোবিয়া ছিল। অত রাত্রে কে বা কারা বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল? রিসর্ট কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো রকম আলোকপাত করতে পারছে না। ফার্স্ট ফ্লোরের সিসিটিভিও কয়েক সপ্তাহ ধরে খারাপ, ফলে কোনো ভিডিও ফুটেজ জোগাড় করা সম্ভব হয়নি। কে ঢুকলো, কে বেরোলো জানা সম্ভব নয়। হাজার হাজার টাকা দিয়ে বুক করা নামি দামি রিসর্টের যদি এই হাল হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পাশে দাঁড়ানো লন্ড্রি স্টাফকে উদ্দেশ্য করে রিসর্টের ম্যানেজার বলল, ফার্স্ট ফ্লোরের সিসিটিভিটা আগেই সরিয়ে নেওয়া উচিত ছিল। মনে হচ্ছে এই কেস অনেক দূর গড়াবে। সুশোভন চ্যাটার্জির ল্যাজে পা পড়েছে। এ রিসর্ট বন্ধ না হয়ে যায়? কি বলছেন কি স্যার?
রিসর্ট বন্ধ হলে আমি যে স্ত্রী কন্যা নিয়ে পথে বসবো। ছোট্ট মেয়ে আমার, সব খরচ তো এখানে কাজ করেই। বাড়িতে আমি একমাত্র রোজগিরি। নতুন আসা স্টাফ ছেলেটির মুখ চোখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে সে যথেষ্ট ভয় পেয়েছে। ইন্সপেক্টর জয় বর্মন ইন্টারোগেশন রুমে গিয়ে দেখলেন ভেতরে 6টা আধমরা ছেলে মেয়ে চুপচাপ বসে আছে। দু একজনের চোখের কোণে জল শুকিয়ে আছে। এদের প্রত্যেকের মা বাবা হেভিওয়েট। তারা পুলিশের অপদার্থতা প্রসঙ্গে এখন থেকেই সরব। কেউ কেউ এও হুমকি দিয়েছেন এই কারণে তাদের ছেলেমেয়েরা কোনো মেন্টাল ট্রমার শিকার হলে তারাও দেখে নেবেন। সব মিলিয়ে এই হাই প্রোফাইল কেসে পুলিশও যথেষ্ট চাপে। তবে রিসর্টে ঘুরে আসার পর জয় বর্মনের মনে হচ্ছে একটা আশার আলো মিললেও মিলতে পারে। হেসে বললেন, তোমাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। অন্যায় না করলে কিচ্ছু হবে না। একে একে নিজেদের নামগুলো বলো দেখি। আমি তুহিন, ও জোজো, আর ওপাশে যে বসে আছে ওর নাম সপ্তর্ষি। সামনের চেয়ারে হেনা, পাশে বিপাশা, আর বেঞ্চে যে বসে আছে ও তানিয়া। নামটা শুনেই সজাগ হলেন ইন্সপেক্টর জয় বর্মন। সেদিন রাতে ওই মেয়েটাই ছিল প্রত্যুষার সঙ্গে। সবাইকে রুটিন জেরা করে তানিয়াকে ডেকে নিল ইন্সপেক্টর জয় বর্মন। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল গল্প লুকিয়ে এখানেই। ইন্টারোগেশনের আগে তিনি ভিউ পয়েন্ট রিসর্ট থেকে ঘুরে এসেছেন। ম্যানেজারের সঙ্গে দেখা করে কথা বলেও এসেছেন। জানতে পেরেছেন এমন এক সত্য যা তাকে স্তম্ভিত করে দিয়েছে। আনমোলকে কতদিন ধরে চেনো তানিয়া? কি সম্পর্ক তোমার সঙ্গে? নির্জীব চোখ তুলে তাকালো। কে আনমোল? এই নামে কাউকে আমি চিনি না। মুচকি হাসলেন জয় বর্মন। ভুলভাল কাজ না করলে এই মেয়ে ভবিষ্যতে বড় অভিনেত্রী হতে পারত। আনমোল ভিউ পয়েন্ট হোটেলের লন্ড্রি স্টাফ, ফর্সা, রোগা, লম্বা। এবার চিনতে পারছো বোধ হয়? না। নিঃশব্দে ঘাড় নাড়ল তানিয়া। অকস্মাৎ জয় বর্মনের কণ্ঠে পুলিশি গাম্ভীর্য ফিরে এলো। তোমার বয়স অল্প, ভুল স্বীকার করে নিলে শাস্তি কমবে। সামনে অনেক বড় জীবন পড়ে। কেন এমন করলে? প্রত্যুষা তোমার কি ক্ষতি করেছিল? কিচ্ছু করিনি আমি। রাত্রে এক ঘরে ছিলাম বলে আপনার ইন্টারোগেশনের নামে মানসিক অত্যাচার করছেন, হেনস্থা করছেন। প্রয়োজনে আমি মানবাধিকার কমিশনে যাব, আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। তখন দেখব এই পুলিশি রোয়াব কোথায় থাকে। বুদ্ধিমতী হয়েও তুমি বড্ড বোকা, হাসলেন জয় বর্মন। রাতে তো তোমার প্রত্যুষার কাছে থাকার কথা। কোথায় গেছিলে তুমি? বাথরুমে। আমার শরীরটা ভালো লাগছিল না, গা গুলোচ্ছিল, তাই কয়েকবার বমি করি। তারপর কি হয়েছিল আমি জানি না। সম্ভবত আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পুলিশের লোকজন দরজা খুলে তোমাকে বের করে। কি জানো তানিয়া, পরিকল্পনা ভীষণ ভালো ছিল, কিন্তু একটা সূক্ষ্ম ভুলই তোমাকে ধরিয়ে দিল। ক্লান্ত চোখ মেলে জয় বর্মনের দিকে তাকালো সে। জয় বর্মন থামলেন না। স্লিপার না পরে বাইরে স্যান্ডেল পরে কেন বাথরুমে গেলে তুমি? এক মুহূর্তে তানিয়ার মুখে অন্যরকম রং খেলে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, আমার স্লিপারটা খুঁজে পাচ্ছিলাম না। আবার তুমি মিথ্যে বলছো তানিয়া, বজ্রকণ্ঠে বলে ওঠেন ইন্সপেক্টর জয় বর্মন। ঘরে পড়া স্লিপার তোমার বেডের নিচেই পাওয়া গেছে। কাজেই আর মিথ্যে বলো না। জানো তো, একটা মিথ্যে হাজার মিথ্যের জন্ম দেয়। আপনি বুঝি সত্যবাদী যুধিষ্ঠির, মিস্টার বর্মন? বলে ওঠে তানিয়া। স্লিপার না পরে স্যান্ডেল পরে বাথরুমে গেছি বলে আমি প্ল্যান মাফিক ভয় দেখিয়ে প্রত্যুষাকে খুন করেছি। হোয়াট আ লজিক স্যার! আপনাকে কষ্ট কল্পনার ক্ষমতার জন্য নোবেল দেওয়া উচিত। তানিয়ার গলায় ব্যঙ্গের সুর জয় বর্মনের নজর এড়ালো না। তোমায় বরং একটা গল্প বলি, শোনো। পয়সাওয়ালা অভিজাত পরিবার, বাবা ব্যবসায় ব্যস্ত, মা সোশ্যাল ওয়ার্কে। ভাই বোন দুজনে কিন্তু একে অপরকে চোখে হারায়। হঠাৎই একদিন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে বসে মেয়েটির ভাই। যথারীতি কোর্টে কেস ওঠে। তারপর সামান্য থেমে জল খেয়ে শুরু করলেন ইন্সপেক্টর জয় বর্মন। কেউ ভাবেনি দুঁদে অ্যাডভোকেট সুশোভন চ্যাটার্জি রাস্তার ওই ভিখারিগুলোর হয়ে কেস লড়বেন, কিন্তু সেই অসম্ভব যখন সম্ভব হলো
তখন ছেলেটার ভবিষ্যৎ নিয়ে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী মহলে উদ্বেগ শুরু হলো। ততক্ষণে তীর হাতের বাইরে। অনিকের বাবা বিখ্যাত বিজনেসম্যান অপরেশবাবু ব্যবসার কাজকর্ম ফেলে ছেলের জামিনের জন্য উঠে পড়ে লাগলেন। সুশোভন চ্যাটার্জির সঙ্গে দেখাও করলেন বেশ কয়েকবার, সাইন করে দিলেন ব্লাঙ্ক চেক। কিন্তু অপরপক্ষ যে বিক্রি হতে রাজি নয়। কাজেই যা ঘটার তাই ঘটল। বিচারে অনিকের শাস্তি হলো 12 বছরের জেল, লাখ 2 টাকা জরিমানা। কথায় আছে টাকায় সব কেনা যায়, কিন্তু এক্ষেত্রে সেটা হলো না। কার্যক্ষেত্রে দেখা গেল আইনের চোখে পট্টি বাঁধা থাকলেও কখনো কখনো তার নজর আশ্চর্যজনকভাবে খুলে যায়। অনেক জেলে গেল, মানে যেতেই হলো তাকে। বড়লোকের আদুরে ছেলে সে। জীবন কখনো এমন কঠিন রূপে সামনে দাঁড়াতে পারে কোনো দিন কল্পনাও করেনি। অঘটনটা ঘটল ঠিক তার কয়েকদিন পরেই। বন্দিত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে জেলের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল অনিক। খবর পেয়ে শোকে পাথর হয়ে গেলেন অপরেশ। মগজে শক নিতে পারল না। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। জমে মানুষের টানাটানির পর প্রাণে তো বাঁচলেন, কিন্তু হয়ে গেলেন জড়ভরত। সুজাতা দেবী সোশ্যাল ওয়ার্কের নামে পার্টি আর ড্রিঙ্ক করা বাড়িয়ে দিলেন। ছন্নছাড়া হলো সংসার, দেখাশোনা রইল না কেউ। খবর পেয়ে কনভেন্টের পড়াশোনা শেষ না করেই বাড়ি ফিরে এলো অপরেশবাবুর একমাত্র মেয়ে। ইন্সপেক্টর জয়বর্মন দেখলেন ভাবলেশহীন চোখে তার দিকে তাকিয়ে রয়েছে তানিয়া। এত কথা শোনার পরেও সে নীরব। ভেতরে যাই চলুক, মুখে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। মনে মনে এই মেয়ের অভিনয় প্রতিভাকে স্যালুট করলেন তিনি। সদ্য এত কিছু ঘটে গেছে। থানার ইন্ট্রোগেশন রুমে ঢুকলে আচ্ছা আচ্ছা অপরাধীরা ঘেঁটে যায়, কিন্তু এই কিশোরীকে এখনো অবধি বিন্দুমাত্র ভেঙে পড়তে দেখেননি। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ কি এতটাই শক্ত হয়ে যায়? ঘটনা পরম্পরা জানার পর মেয়েটির মনে হয় সুশোভন চ্যাটার্জি দায়ী তাদের হাসি খুশি পরিবারটাকে পঙ্গু করার জন্য। বয়সে ছোট হলেও সে যথেষ্ট বুদ্ধিমতী আর সাহসী। কনভেন্টের কালচারাল প্রোগ্রামে প্রতি বছর হিরোইনের রোল করে অভিনয়ে যথেষ্ট পোক্ত। তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা মুশকিল। মনে মনে ভাবে তাদের সংসার ছাড়খাড় করার মূল্য সুশোভন বাবুকে চোকাতে হবে। নিজের বুদ্ধিমত্তাকে সঙ্গী করে এক ভয়ঙ্কর প্ল্যান বানালো সে। এক নিখুঁত হত্যা। সুশোভন বাবুকে সন্তানহারা করবে সে, তবেই সে বুঝবে অপরেশের যন্ত্রণা। এই হবে তার কৃতকর্মের উপযুক্ত শাস্তি। প্ল্যানের প্রথম ধাপ হিসেবে বছরের মাঝখানে ভর্তি হলো হাই স্কুলে, প্রত্যুষা সহপাঠী হিসেবে। বন্ধুত্ব ঘনিষ্ঠ হতে বেশি সময় লাগলো না। কেবল প্রত্যুষা নয়, তার বন্ধুদের সঙ্গেও দিব্যি জমিয়ে নিল। এভাবেই একদিন জেনে গেল ক্লাস্ট্রোফোবিয়ার কথা। তৈরি হলো নিখুঁত হত্যার প্ল্যান। এই কাজে সাহায্যের জন্য বেছে নিল বাড়ির কেয়ারটেকারের শান্তশিষ্ট ছেলে রূপলকে। ছেলেটা অপরেশের আর্থিক সাহায্যে পড়াশোনা শেষ করার কারণে এমনিতেই ঋণী ছিল। প্রচুর অর্থের প্রলোভন দেখিয়ে বসে আনলো তাকে। একটি নিখুঁত হত্যার পরিকল্পনা একজনের পক্ষে সম্ভব নয়। তাজপুরের ভিউ পয়েন্ট রিসর্ট বুক করলো তানিয়া। অফ সিজন, জানতই হোটেলে তেমন স্টাফ থাকে না। প্ল্যান মাফিক 1 মাস আগে লন্ড্রির কাজে ঢুকে পড়ল রূপল ওরফে আনমল। নিখুঁত কাজ, আন্তরিক ব্যবহার। ম্যানেজারের নজরে পড়তে দেরি হলো না। তলে তলে এগিয়ে চলল পরিকল্পনার কাজ। নির্দিষ্ট দিনে পুরো দল পৌঁছে গেল তাজপুরে। মাঝের ঘর বেছে নিল পরিকল্পনা মাফিক। সে নিশ্চিত ছিল প্রত্যুষা রাতের সঙ্গী হিসেবে তাকেই বাঁচবে। হলোও তাই। এবার পরিকল্পনা কার্যে রূপায়ণের পালা। প্রত্যুষা ঘুমিয়ে পড়তেই বেড়াল পায়ে বেরিয়ে পড়ে সে। বাইরে থেকে লক করে দেয় রুমের দরজা। ততক্ষণে বাকিরা ঘুমিয়ে কাঁদা। খাবারে ঘুমের ওষুধ মেশালে যতই চিৎকার করুক না কেন, শুনতে পাওয়া কি সম্ভব? আনমোলের দৌলতে আগেই সে জানত দোতলা সিসিটিভি খারাপ। মন গড়া গল্প শোনাতেই কি আপনি আমায় ডেকেছেন ইন্সপেক্টর? যেসব কথা আমাকে বলছেন প্রমাণ করবেন কিভাবে ভেবে দেখেছেন? জেরার মুখে আনমল কিন্তু সব স্বীকার করে নিয়েছে। বলেছে যে সে আপনাকে চেনে, আপনি তার মালিকের মেয়ে। একজন কনস্টেবলকে ইঙ্গিত করলো। আনমল এসে দাঁড়ালো ইন্ট্রোগেশন রুমে। কি ম্যাডাম,
চিনতে পারছেন একে? প্ল্যানটা কিন্তু ভালোই ভেবেছিলেন। তানিয়াকে দেখে দৌড়ে এলো আনমল। যা বলেছিলে আমি কিন্তু তাই করেছি দিদিমণি। এরা আমায় ধরে আনলো কেন? আমি তো কোনো অন্যায় করিনি। কোনো উত্তর দিল না তানিয়া। পাথুরে মুখ করে চেয়ারে বসে রইল। চেঁচানোর পর কারো সাড়া না পেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রত্যুষা। ঠিক তখনই শুরু হলো দ্বিতীয় দফার খেলা। চাবি দিয়ে ঘর খুলে ভেতরে ঢুকে পড়লে তুমি। আনমলের একটাই কাজ ছিল, বাইরে থেকে রুমে চাবি লাগিয়ে দেওয়া। অনুগত ভিত্তের মতো কাজটা সে সুচারুভাবে করেছে। অবশ্য তার আগে তুমি বাকিদের ঘুম সুনিশ্চিত করতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে। তাই প্রত্যুষা চেঁচালেও কেউ সাড়া দিতে এগিয়ে আসেনি। বাইরে চাবির শব্দ হতেই চটজলদি হাতের ছাপ মুছে ফেলে তুমি বাথরুমে সেদিয়ে গেলে। গলায় আঙুল দিয়ে যে কেউ বমি করতে পারে, আর অজ্ঞান হওয়ার নাটক করা তোমার মতো দক্ষ অভিনেত্রীর কাছে বাঁয়ে হাত কা খেল। ঠিক এখানেই প্রথম আমার সন্দেহের উদ্রেক ঘটে। বাইরে থেকে দরজার চাবি দিল কে? এটা অফ সিজন, রিসর্টে তেমন ভিড় ছিল না, কর্মচারীর সংখ্যাও হাতে গোনা। ম্যানেজারের সঙ্গে সামান্য গল্পগুজব করতেই মাসখানেক আগে জয়েন করা কর্মচারী হিসেবে আনমোলের নাম পেলাম। একটু চেপে ধরে জেরা করতেই বাইরে থেকে দরজা লকের ব্যাপারটা বুঝে গেলাম। সঙ্গে সঙ্গে পাত্তা লাগালাম তোমার ব্যাকগ্রাউন্ডের। ঘণ্টাখানেকের মধ্যেই পুরো প্ল্যানটা ভেসে উঠল চোখের সামনে। কোর্টে প্রডিউস করলে প্রমাণের অভাবে হয়তো তুমি জিতে যাবে তানিয়া, কিন্তু বিবেকের শাস্তি বড় নিষ্ঠুর। তার হাত থেকে রেহাই পাবে তো? পুলিশ তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে শুনেই অপরেশ চৌধুরী এক্সপায়ার করেছেন। বাবাকে বড্ড ভালোবাসতে না তুমি? শেষে কিনা তার মৃত্যুর কারণ হলে। সুজাতা দেবীর অবস্থাও শোচনীয়। ঘরের দেওয়ালে পাগলের মতো মাথা কুটে চলেছেন। হঠাৎই উঠে দাঁড়ালো তানিয়া। বেশ করেছি আমি, প্রত্যুষাকে মেরেছি। মানছি আমার দাদা একটা ভুল করেছিল, কিন্তু সংশোধনের একটা সুযোগ কি দেওয়া যেত না? তার বদলে অ্যাডভোকেট সুশোভন চ্যাটার্জি কি করলেন? দাদাকে জেলে পাঠালেন। আমার একমাত্র দাদা জেলের ভিতরে পচে মারা গেল। রাখি পরানোর ফোঁটা দেওয়ার কেউ রইল না আমার। বাবাকে খুব ভালোবাসতাম, আমার সব আবদার পূরণ করত। সেই বাবা অসুস্থ হয়ে দিনের পর দিন বিছানায় পড়ে রইল। কাউকে চিনতে পারে না, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। যন্ত্রণা ভোলার জন্য মা পাগলের মতো নেশা করত। রাজু কাকার বউ গভীর রাতে মাকে ধরে ধরে বিছানায় শুইয়ে দিত। সে যন্ত্রণা আপনি বুঝবেন না স্যার। নিজের ঘরে না ঘটলে কেউ বোঝে না। এসবে কার কি গেল এলো? আমি ছাড়া কেই বা সাফার করলো? টপ টপ করে তানিয়া চোখ দিয়ে জল পড়তে লাগলো। সেদিনই ঠিক করে নিয়েছিলাম সুশোভন চ্যাটার্জিকে এমনভাবে মারব যেন লোকটা মরে বেঁচে থাকে, ঠিক আমার বাবার মতো। লক্ষ্যে আমি সফল। বলুন কোথায় যেতে হবে? তার আগে শেষবারের মতো বাবাকে দেখতে দেবেন প্লিজ। ধন্যবাদ তানিয়া স্বীকারোক্তির জন্য। তোমার বাবার কিচ্ছু হয়নি, উনি ভালো আছেন। অপরাধ স্বীকার করানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই এই কৌশলটুকু অবলম্বন করতে হলো। শাস্তির পর পারলে নিজেকে শুধরে নিও। প্রত্যুষা কিন্তু তোমার কোনো ক্ষতি করেনি, বন্ধু হিসেবে আপন করে নিয়েছিল। বিনিময়ে তুমি তাকে। একজন মহিলা কনস্টেবল এসে তানিয়াকে হাত কড়া পরিয়ে দিল। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন জয় বর্মন। উদাস চোখে তাকিয়ে রইলেন জানালার বাইরে। পুলিশে চাকরির এই মুহূর্তটাই কঠিন, ভীষণ রকম কঠিন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।